এই আন্দোলনের সময় থেকে শুরু করে যারা এই প্ল্যাটফর্মে আছে কিংবা যারা জুলাইয়ের আন্দোলনে ছিলেন, এরা অনেকে আমার অত্যন্ত ঘনিষ্ঠ। আমি তাদেরকে কিন্তু আমি 18 জুলাই যে সমস্ত খবর পেয়েছিলাম, সেই খবরগুলো আমি কিন্তু তাদেরকে জানিয়েছিলাম যে দেশটা এই পরিণতির দিকে যাবে। আমার কাছে সেই তথ্যগুলো ছিল, আজকে যা ঘটছে ঠিক সেই তথ্যগুলো আমার কাছে ছিল। আমি কিন্তু এই আন্দোলনকারীদেরকে জানিয়েছিলাম। তারা বলেছিল পরেরটা, বাংলাদেশ যদি জঙ্গি রাষ্ট্র হয়, বাংলাদেশ যদি ইসলামী অভ্যুত্থান হয়, এগুলো পরেরটা পরে দেখা যাবে। 9 মাস লেগেছে তাদের সেই পরেরটা পরে দেখার। তাদের তো ওই সরকার পতনের সঙ্গে সঙ্গে সেটি দেখা উচিত ছিল, কারণ সরকার পতনের সঙ্গে সঙ্গেই তো সেই সিমটমগুলি স্পষ্ট হয়ে উঠেছিল। তারপরও যেহেতু তারা দেরি করেছে এবং এই সরকারকে আজও তারা সমর্থন দিয়ে যাচ্ছে, তাহলে আমি কয়েকটা জায়গা আমি একটু ঢুকি এখানে, কয়েকটা পয়েন্ট আমি বলতে চাই। সেটা প্রথমটা যেটা আপনি বলছেন যে সংবিধান চেঞ্জ করা, আসলে সংবিধান চেঞ্জ করা খুব লেজিট আলাপ যদি ওইটা হয়। আপনি ওই যে বলছেন যে জুলাই অভ্যুত্থানের পরেই যেটা হচ্ছে সংবিধান চেঞ্জ করা, জাতীয় সঙ্গীত চেঞ্জ করা। সংবিধান জাতীয় সঙ্গীত দুটো ডিফারেন্ট জিনিস। বাংলাদেশে আমি একটু বলি, আপনি বলেন কিন্তু আপনি ম্যাচ আপ করেন না এইখানে এটাতে, যে এই আলাপগুলি তো তারা 5ই আগস্টের আগে করেনি। আমি সেই জায়গাটা বলছি। যদি এখন দেখেন এটা সুযোগ ছিল না, বাংলাদেশে এই আলাপটা করার আপনার জায়গা ছিল না, সুযোগ ছিল না। সংবিধানের প্রসঙ্গটা কেন আসে? কারণ এই সংবিধানের মাধ্যমেই যে ফ্যাসিজম, যেটা আওয়ামী লীগ গভর্নমেন্ট এত এই জায়গায় যেতে পেরেছে, এটা সংবিধান মারফত যেতে পেরেছে। সুতরাং সংবিধান বাতিল যদি হতো, এটা খারাপ কাজ হতো না। আমাদের ধরেন 72-এর সংবিধান এতবার 17 বার সংশোধন করা হয়েছে, আপনি এখন এই জিনিস বাতিল করতেই পারেন, এটাতে কোথাও কোনো সমস্যা নেই। এটা 2-3 বছরের কাজ, সেটা কোথাও কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যখন এই যে ধরেন প্রো পাকিস্তানি, ইভেন ধরেন একটা মানুষ যদি বলেও আমি জাতীয় সঙ্গীত পাল্টাতে চাই, আমি বললেই কি হয়ে গেল নাকি? একটা মানুষকে বলার জায়গা দিতে হবে। এই স্পেসটা আওয়ামী লীগ আমলে ছিল না। আওয়ামী লীগ গভর্নমেন্ট যেটা সারাক্ষণ আমি এই কথাটা বলার সাথে সাথে আমি ট্যাগড যে আমি একজন প্রো পাকিস্তানি, আমি একজন জামাত শিবির ইত্যাদি ইত্যাদি। ধরেন জামাতি, ধরেন আমি প্রো পাকিস্তানি, ধরেন আমি রাজাকারের বাচ্চা, ধরেন আমি কি কথাটা বলতে পারি না? বললাম। আমাকে বলতে দিতে হবে তো। আপনার বলার এবং শোনার স্পেস তৈরি করতে হবে। আওয়ামী লীগের দেখেন, আমি এখানে ব্যক্তিগত একটু ইনফরমেশন দিই, আমার পুরো ফ্যামিলি আওয়ামী লীগের ফ্যামিলি। আমার এই 180 ডিগ্রি যে এই টার্নটা আওয়ামী লীগের কারণেই। যে আপনি মানুষকে এত দূর ডেমোক্রেটিক একটা স্পেস দিবেন না, আপনি একটা কথা বলবেন, একটা কার্টুন আঁকবেন, তার জন্য আপনি মানুষকে মেরে ফেলবেন। এই জিনিস যখন হয়েছে তখন তার রিপারকাশন থাকবে এবং আওয়ামী লীগ গভর্নমেন্টকে সেই রিপারকাশন ফেস করতে হবে। আজকে না হলে কালকে, না হলে পরশু, না হলে একদিন করতেই হবে। এবং আওয়ামী লীগ গভর্নমেন্ট সেটা করেছে। হাসিনা দেশে থাকলে তাকে লোকজন পিটায় মেরে ফেলতো, মুসলিনি কেস হতো। কিন্তু তারপরে যে ঘটনাটা ঘটছে, ধরেন এখন এই আপনার সংঘবদ্ধভাবে যে আন্দোলনগুলি চলছে, এটা আপনি অন্য এই জাতীয় সঙ্গীত নিয়ে আলাপ মানুষকে করতে দেন। আপনি পাল্টাতে পারলে তারপর আপনি বলবেন যে হ্যাঁ পাল্টানো গেছে। তার আগ পর্যন্ত তো আপনার এটা একটা ডেমোক্রেটিক স্পেস, মানুষকে কথা বলতে দিবেন না আপনি। সে যদি মনে করে যে না আমার ইয়ে ভালো লাগে না, সোনার বাংলা ভালো লাগে না, সোনার বাংলা শুনলে আমার ঘুম চলে আসে, আমি ধনধান্য পুষ্পে ভরা আমি করতে চাই, দেন আপনি দিবেন না, চেঞ্জ করবেন না, এইটা একটা লম্বা প্রসেস। কিন্তু তার আগে আপনার স্পেস থাকতে হবে। কিন্তু কথা হচ্ছে যে আপনি যেই উগ্র ডানপন্থী যে রাজনীতি এবং ধরেন ইসলামী জাতীয়তাবাদ, এক জাতীয়তাবাদ থেকে আমি যে এসে উপস্থিত হচ্ছি ইসলামী জাতিবাদী এক জায়গায়, যেখানে আমি বলছি যে এটা ভারতের, আমি 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 পর্দা করি না তাদের, কোট আনকোট পর্দা করি না তাদের ভাষায়, সেই ক্ষেত্রে আমি হচ্ছে ভারতপন্থী, শাহবাগী, ট্যাগিং এর রাজনীতি। এই জায়গাগুলি ভয়ঙ্কর। এবং আপনি আগে আওয়ামী লীগ যা করেছে এখন আপনি তাই করছেন। আমি প্রশ্ন করছি, আরে মার্জিয়া প্রভারা তারা অর্গানাইজেশন একটা করছে, আগামীকালকে একটা সমাবেশ হবে, আমি এখানে প্রশ্ন করছি, সেই প্রশ্ন করলে আমি হচ্ছে দালাল হয়ে গেলাম, ফ্যাসিস্টদের দোসর হয়ে গেলাম। তাহলে আপনার সাথে হাসিনার পার্থক্য কোথায়? আপনি হাসিনাকে সরাইলেন নিজে প্রতিষ্ঠিত হইতে, ক্ষমতার ভাগ নিতে। আপনি হাসিনাকে যেই জায়গায় অভিযোগ করেন ঠিক সেই জায়গায় অভিযোগ আমি আপনাকে করতে পারি। কেন আপনাকে প্রশ্ন করা যাবে না? আপনি কি আল্লাহ? আল্লাহকে মানুষ প্রশ্ন করে।
আপনাকে কেন আমি প্রশ্ন করতে পারবো না? আপনি যেই জায়গা তৈরি করেছেন, এই জায়গাটা হচ্ছে ভয়ের জায়গা তৈরি করা, যে আমি কথা বলতে পারবো না, আমি 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 অন্য কোনো ওপিনিয়ন রাখতে পারবো না। আওয়ামী লীগ আমলে যে ঘটনাটা ঘটেছে, শিবির ট্যাগ দেয়া, এখন একই একই কাহিনী চলছে, আওয়ামী লীগ ট্যাগ দেয়া। আজকের পর থেকে আমাকে আওয়ামী লীগের দোসর বলা হবে, আমি জানি এটা অলরেডি, কারণ আমি আপনার সাথে আসছি এবং আমি এই কথাগুলি বলছি। কথা এই কথা বলার সাথে সাথে হাসনাত আব্দুল্লাহ দেখেন না 2 দিন আগে লিখছে যে কোনো জায়গায় আমরা যদি দেখি আওয়ামী লীগের আঁতাত হচ্ছে, সেটা মামলা করব। কেন? এটা কি মানে ফাইজলামি পাইছেন আপনি? এক আওয়ামী লীগ সরায় আরেক আওয়ামী লীগ। হাসনাত আব্দুল্লাহ তো ছাত্রলীগ করা পোলা, তো সে তো এই গাছ থেকে দূরে যাইতে পারবে না, গাছের ফল গাছের কাছেই পড়বে, তাই না? তো উনার আলাপ তো এটাই হবে যে আমি ধরেন আজকে আমি দল চেঞ্জ করলাম 100%, এখানে বসে আমি প্রকাশ্যে বলছি, ধরেন আমি দল চেঞ্জ করছে, আওয়ামী লীগ আজকে থেকে আমি, হু গিভস আ ফাক? আমাকে আপনি মেরে ফেলতে পারবেন? আমার কথা বলার স্পেস আপনি বন্ধ করতে পারবেন? আমার মত প্রকাশের স্বাধীনতা আপনি বন্ধ করতে পারবেন? কেন কেন কি কারণে আমি পারবো না? তাহলে আপনার সাথে আওয়ামী লীগের পার্থক্য কোথায়? আপনার কিসের লেজিটিমেসি আছে আওয়ামী লীগ গভর্নমেন্টকে সরানো? তাহলে একই কথা বলা যায়, আওয়ামী লীগ যে আপনাকে যেই লেভেলে বাস দিছে, ঠিক সেই লেভেলের বাস খাওয়ার জন্য আপনি তো নিজেই জাস্টিফাইড করে ফেললেন। আপনাকে যা বাস দেওয়াই উচিত ছিল, আপনি নিজে সেটা জাস্টিফাইড করেছেন। আওয়ামী লীগ করে নাই, আপনি নিজে করছেন। আমি কোনোদিন আফসোস লীগ না, আমি বলি না আগে খুব ভালো ছিল, আহারে আওয়ামী লীগ থাকলে না জানি কত সুখের সাম্রাজ্যের মধ্যে আমি থাকতাম। বাংলাদেশ যেই তিমির ছিল, বাংলাদেশ সেই তিমির আছে, বরং তিমির দীর্ঘায়িত হচ্ছে, এই হচ্ছে বিষয়। এখন প্রবলেম হচ্ছে যে আমাদেরকে এই যে একটা মৈত্রী যাত্রার মতো একটা, যেটা আমি বলি স্বপ্ন দেখানোর জায়গা, এই জায়গাগুলি সুন্দর অফকোর্স, এবং আমি এই জিনিসের সাথে 100%, 100-র উপর 500% আমাকে কেউ এটার মধ্যে ইনভলভ করুক আর না করুক, আমি তো মার্জিয়া প্রভার মতো টাকা খাওয়া লোক না, আমি টাকা ছাড়া এইসব কাজ করি সারা জীবন। তো আমি এটার সাথে 100% সংহতি জানাতাম, কিন্তু যেই মুহূর্তে দেখলাম যে বাটপার গুলি এটার ভিতর ঢুকছে, এখন আরিফ বললেন একটা আন্দোলন করতে গেলে ভাই 5 জন লোক টাকা খাবে, 4 জনকে আপনার ঘুষ দিতে হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, উইচ ইজ নর্মাল। আমার কাছে নর্মাল না, আমার কাছে এই কারণে নর্মাল না, কারণ যারা রাজনীতি করতে আসছে তাদের যদি এরকম বাটপাড়ির অভ্যাস থাকে, তাহলে আপনি আমাকে নৈতিক আলাপ দেওয়ার একদম কমপ্লিট জায়গা হারান। আপনি আমার আপার হ্যান্ড নেয়ার, আমি এটা বলছি না, আমি বলছি যে প্রথম কথা হচ্ছে নারী ইস্যুতে এখন যে অনেকে বলছেন যে কথা বলার অন্য প্রায়োরিটি, আমি এটা মনে করি না। আমি মনে করি নারী ইজ এই মুহূর্তে একটা জরুরি প্রায়োরিটি, বিকজ অফ মানে সরকার এবং সোশ্যাল অ্যাকসেপ্টেন্সের যে জায়গায় এই যে ট্যাগিং এর রাজনীতি আপনি বললেন, এইসব কারণে নারী একটা ইস্যু। আমি বলছি যে এই কথাগুলো বিভিন্ন ভাবে হবে, কিছু কিছু জায়গায় কিছু ধান্দাবাজরা ওই কথা বলবে, কিন্তু আপনি ধান্দাবাজরা কথা বলছে বলে আপনি কথা বলে চুপ করে দিবেন, আমি কথা বলে চুপ করে দিব, আরেকজন দিবেন, এটা উচিত হবে না। আমি ওই জায়গাটা বলছি। আমি বলছি না যে না সব ধান্দাবাজরা বলো আমি বাড়ি চলে যাই, বা কেন আরিফ জেপ্তিক বলছে বলে নাদিয়া রাগ করে বলবে না তা না। ইফ ইউ ডোন্ট লাইক মি, আমার স্বভাব আপনার খারাপ লাগে, গুড, আপনি বলেন, কারণ নারী ইস্যুটা এই মুহূর্তে খুব প্রয়োজনীয় হয়ে গেছে। আমি যে জায়গায় দেখছি কি সোশ্যালি লোকজন বেরোতে পারছে না এবং সন্ধ্যার পরে বেরোতে মানে অনেক বেশি ভয় পায়, তো এই জায়গাটা সকলের বলা উচিত। আমি ওইটা বলছি, আমি বলছি না যে আপনি একটা ধান্দার দোকান খুলে ফেলেন, ওইটাতে আমি বলছি। আমি বলছি যে ধান্দার তান্দার মতো বলো, নন ধান্দারাও বলেন, এটা হচ্ছে আমার মেসেজ। জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা আপনারা খেয়াল করেছেন কিনা, বিপক্ষে গেলে দালাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দালাল তো অবশ্যই। তো এখন কথাটা হচ্ছে যে আপনার কি ল্যাঙ্গুয়েজ খেয়াল করেছেন? এই যে পোস্টারের ল্যাঙ্গুয়েজ সব মাহফুজ আলমের ল্যাঙ্গুয়েজ দেখছেন, এখানে কোনো সাধারণ মানুষের কোনো ল্যাঙ্গুয়েজ দেখেন আপনি? পোস্টারের ল্যাঙ্গুয়েজ, ন্যায্য হিস্যা বাংলা দেখেন আপনি? সম অধিকার এখন বাংলায় বলার দরকার নাই, ন্যায্য হিস্যা বলতে হবে এখন। বা এনিওয়ে, ন্যায্য হিস্যাতে আমার কোনো সমস্যা নাই। আমি বলছি আপনি ল্যাঙ্গুয়েজের প্যাটার্ন খেয়াল করেন, এটা কার ল্যাঙ্গুয়েজ, কোত্থেকে আসছে? অর্গানিক ভাবে প্রতিষ্ঠিত হওয়া একটা অর্গানাইজেশন যার ল্যাঙ্গুয়েজ 100% মাহফুজ আলমের ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? আমি এটা কোনো রকম ভাবে মনে করি না যে এটা অর্গানিক ভাবে প্রতিষ্ঠিত হওয়া একটা সংগঠন। সবাই যাক, অসুবিধা নাই, ডেফিনেটলি সবাই যাবে, মজা করবে, ছবি তুলবে, উই নিড দ্যাট, বাট এট দ্য সেম টাইম আমাদের একটু জায়গা ক্লিয়ার করার
কথা যে এখানে যে নেতৃত্ব যারা যারা আছেন, নেতৃত্বে বড় বড় বাটপাররা আছেন এবং তারা আসলে আওয়ামী লীগের সুবিধাভোগী বাটপার, নতুন কোনো বাটপার না এরা। এখন ধরেন আগে সরকারি নারীবাদী ছিলেন, তারা সরকারের আমলে খাইছেন, এই সরকারের আমলেও কিছু সরকারি নারীবাদী জন্মাচ্ছেন, ওনারাও খাবেন। তো এটার সাথে আমাদের আসলে এক ধরনের অ্যালায়েন্সের ভিতর চলেই আসতে হবে, মানে ভাবতেই হবে যে যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ। তো এই আর কি। এনসিপি আর আপনার হেফাজতের মধ্যে কি কোনো পার্থক্য আছে আরিফ জেবতিক? হ্যাঁ, পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে কি, হেফাজত অনেক বেশি সৎ, তারা জানে তারা কি চায়, তারা তার 13 দফার মধ্যে একবার পরিষ্কার। মানে এবারে 4 দফা, ওই যে নাদিয়ার সাথে আমি একমত, লাস্টে হঠাৎ মনে হয়েছে যে একটা দফা মিস হয়ে গেছে, কি দিবা, দিচ্ছে। কিন্তু এর আগে কিন্তু তারা খুব পরিষ্কার, তারা সৎ। তারা বলছে মোমবাতি জ্বালাইতে পারবে না, 13 দফার মধ্যে ছিল, মানে মোমবাতি জ্বালানো যাবে না দেশে, এইটার বিরুদ্ধে আন্দোলন করে তারা মারা গেছে। বাস্তবতা। তারা জানে ভাই আমার মোমবাতিতে প্রবলেম। এনসিপি এবং এই ধরনের কিছু লোকজনের প্রবলেমটা কোথায় জানেন? আমরা কি চাই আমরা জানি না। আমি গিয়া মৈত্রী যাত্রাও করতে চাই, নারীর অধিকার চাই, আবার আমি মনে করি যে নারীর অধিকার হইল যে এইটুক দিব, এর বেশি দিতে পারবো না। মানে এই যে পুরো জিনিসটা প্রবলেমেটিক। এনসিপি বা এদের এই রাজনীতির জায়গাটা তো পরিষ্কার না। মানে তাদের নারী নেতৃত্ব আছে, আবার সেই নারী নেতৃত্ব বলছে যে প্রয়োজনে সরকার একটা বোর্ড বসায় পোশাক কমিশন বানায় দিবে এবং হেরা ডিসিশন দিবে সরকারের, মানে লোকজনকে পোশাক করবে। আপনি বুঝতেছেন, এরা কনফিউজিং সত্তা। আমি হেফাজতকে রেসপেক্ট করি, তার কোনো কনফিউশন নাই। আমি জামাতকে তার মতো করে সম্মান করি, সে জানে। আমাকে অনেকে বলে যে আপনি, আমি বলি ভাই এটা নিয়ে কাঁদবেন কেন? জামাত পাওয়ারে আসছে, জামাত আমার বিরুদ্ধে মামলা দিবে, এইটা না বুঝলে আমি গাও। আমি ওই সময় থেকে জানি যে আমি 13 সালে শাহবাগে দাঁড়াইছি, আমি জানি যে 13 সাল +1 দিয়ে হইলে জামাত যখন সুযোগ পাবে আমার মেরে ফেলাবে। সো ইটস ফাইন। আমার এটা নিয়ে কোনো ধরনের যে নাই, পরিষ্কার পরিচ্ছন্ন প্রতিপক্ষ থাকা ভালো। মানে আমি একটা বোকা মানুষ, এটা যদি আপনি বুঝেন আপনি আমাকে সাথে কথা বলতে পারবেন। আমি বোকা, বুদ্ধিমানের মতো আপনার এখানে এসে আচরণ করতেছি, ওইটা কিন্তু আপনার ডিল করা কষ্ট। এনসিপি এন্ড আদার্স কিছু লোকজন হচ্ছে এরকম, যে কি করতে চায় এটা 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 তারা নিজেরাই পরিষ্কার না, এবং এই পরিষ্কার না থাকা লোকজন কিন্তু ভয়ঙ্কর হয়। এরা দুই পক্ষেই খেলতে পারে। এরা হেফাজতের মঞ্চে উঠছে, আবার এনসিপি নেতারাই আবার হেফাজতের বিরুদ্ধে উকিল নোটিশ দিচ্ছে। আপনি দেখছেন ভণ্ডামির লেভেলটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে এদের। এরাই কিন্তু হেফাজতের মঞ্চে উঠছে, বক্তৃতা দিচ্ছে, আবার এদেরই এক গ্রুপ হেফাজতের ওই মঞ্চে কেন 200 টাকা হইলো এটা নিয়ে গালি দিচ্ছে। মানে ভাই হেফাজতের পেশা করে গালি দিচ্ছে, এটা হেফাজতের কাজ। হেফাজত তো আপনার ওইখানে ভালো কিছু বলবে না, ও তো মিটিংই করছে ওই কারণে। আবার এই হেফাজত সরকারে আছে, এই যে নারীর ডাকে মৈত্রী যাত্রা, এরাও সরকারে আছে, রাইট? এরা সরকারের সমর্থক, তো একই তো। এইটাই ভয়ঙ্কর জায়গা, এই জায়গাটাই ভয়ঙ্কর। একমাত্র বাংলাদেশে অনেস্ট অর্গানাইজেশন হেফাজত, যে কারণেই হেফাজত ডেঞ্জারাস। যে কোনো ধরনের উগ্র ডানপন্থী অর্গানাইজেশন এবং অর্গানাইজেশন, জাতিবাদী অর্গানাইজেশন সবসময় খুবই অনেস্ট হয়। এটা 100% আমি আরিফ জেবতিকের সাথে 100% একমত। আর ncpconfuse.com এবং গাবর দিয়ে ভর্তি, এবং এর মধ্যে ধরেন 500 লাইনের ফ্যাকশন আছে তাদের। এর মধ্যে ধরেন এক ফ্যাকশন হচ্ছে হাসনাত ফ্যাকশন, এক ফ্যাকশন আপনার নাহিদ ফ্যাকশন, এক ফ্যাকশন আপনার মাহফুজ ফ্যাকশন। এরা হচ্ছে এই ধরেন এই যে মাকুড়সার চারদিকের জাল থাকে যেরকম, এরকম। এখন ধরেন একজন একটা কথা বললো ওইটাতে আমি রাজি, আরেকজন কইলো ওইটাতেও রাজি। সুতরাং আপনি জানেন না, এরা কনফিউজ ছাড়া আর কিছু না। তো এইটা ডিস্টার্বিং, অফকোর্স ডিস্টার্বিং, খুবই ডিস্টার্বিং, কারণ আপনি তাদের নেক্সট মুভ কখনো ধরতে পারবেন না। জামাত আর একটা মুনাফেক সংগঠন। আজকে আপনি এই যে আপনার ইলিয়াস হোসেন বলবে মেয়েরা তো হাফ প্যান্ট পরবে, অসুবিধা কোথায়? তোমাদের দেশে সানি লিওন আসে, তোমাদের দেশে মাদ্রাসার পাশে মেয়েরা হাফ প্যান্ট পরে ফুটবল খেলবে, অসুবিধা না। এটা ইলিয়াস হোসেনের বক্তব্য। ইলিয়াস হোসেন যদিও বলবেন আমি জামাত না, তারপরেও বললাম আর কি। তো জামাতের লোকজন এক একদিন এক এক কথাবার্তা, মেয়েরা তাদের ইচ্ছা মতো আলাপ করবে। জামাতের এই কথাবার্তা আজকে বলবেন, কালকে উনি আসবেন, আইসা হচ্ছে টাইপ দিবেন। জামাত 50 বছরের খেলে তো, জামাত তো ছোট ছোট লাইনে খেলে না। তো 50 বছরের প্ল্যান করে উনি দরকার হচ্ছে এখন আপনাকে দলে টানা, সুতরাং আপনি খুব সুন্দর সুন্দর জামাতের আমি সুন্দর সুন্দর কথাবার্তা বলবেন, খুব প্রোগ্রেসিভ কথাবার্তা বলবেন। 3 দিন পর ওনার কথাবার্তা চেঞ্জ হয়ে যাবে। যে কারণে ধরেন আজকে একবার যুদ্ধাপরাধ নিয়ে ওনারা কোন অবস্থানে যাবেন এটি কোনো ঠিক ঠিকানা নাই। আজকে বলবেন যে পাকিস্তান মুক্তিযুদ্ধকে আমরা ওন করি, আমরা প্রো বাংলাদেশি। আজকে বলবেন জামাতের যারা যারা মারা গেছে তাদের হয়ে আমরা ক্ষমা চাচ্ছি, ইত্যাদি ইত্যাদি। আগামীকালকে উনি বলবেন যে না, আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধ একটা বিশাল বড় ভুল ছিল, এটা ভারতের প্ল্যান, ভারত এই কাজ করছে, এবং আপনারা যারা যারা মুক্তিযুদ্ধের পক্ষের লোক তারা সব হচ্ছে ভারতের দালাল।
তো উনাদের যেহেতু কথাবার্তার কোনো ঠিক নাই, সুতরাং উনাদের ক্ষমতায় আসার সম্ভাবনাও খুব কম। আমি যেরকম দেখি যে এনসিপি একটা দুইটা ভোট পাইলেও পাইতে পারতো, এই যে সব ওলট পালট কনফিউজিং কথাবার্তা বলে ওই একটা ভোট একটা যদি পায়, আমার এই যে খবর দেন একটা পাইছে,